তো এরকম একটা কেবলের যে কেবলের সেলফ ওয়েট আছে শুধু, অথবা একটা তোমার হচ্ছে গিয়ে ডিস্ট্রিবিউটেড লোড আছে, ইউনিফর্মলি ডিস্ট্রিবিউটেড লোড আছে, এমন একটা কেবলের ক্ষেত্রে এর টেনশন কম্প্রেশন কি হবে না হবে এইসব ভ্যালু আমরা বের করার চেষ্টা করব, এর বিভিন্ন ফিচার আমরা বের করার চেষ্টা করব। হুম। তো এটা ডেরাইভেশন করবো। তো এর আগের দিন আমরা যে কেবলটা দেখেছিলাম, এটা হচ্ছে এই যে এই ফার্স্ট ফিগারে, এই এ নাম্বার ফিগারে যে ফিগারটা আছে, এটা দেখেছিলাম যে একটা কেবল দুই প্রান্তে বাঁধা আছে। এ প্রান্তটা হচ্ছে নিচের দিকে, বি প্রান্তটা উপরের দিকে, এবং এর উপরে কিছু পয়েন্ট লোড দেওয়া আছে, P1 P2 P3, এই CDE এই তিনটা পয়েন্টে দেওয়া আছে। এবং এই কেবলটা দেখো কেমন হয়েছে, স্ট্রেট লাইন, কয়েকটা স্ট্রেট লাইনের সমন্বয়ে এই কেবলটা গঠিত হয়েছে। এখন প্রশ্ন হচ্ছে এই লোডগুলো যদি ডিস্ট্রিবিউটেড পয়েন্ট লোড না হয়ে এই পয়েন্টে যদি অ্যাপ্লাই না করে অল থ্রো ইউনিফর্মলি অ্যাপ্লাইড হতো, কেবলটা কি এরকম হতো কিনা? বা ধরো কোনো লোডই নাই, শুধুমাত্র সেলফ ওয়েট আছে, দুই প্রান্তে বাঁধা আছে, কেবলটা কি দেখতে এরকম স্ট্রেট 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 লাইন হতো? সেটা হচ্ছে আমাদের প্রশ্ন। এখন তোমার মনে মনে কি কল্পনা করতে পারছো এরকম একটা কেবল দেখতে কেমন হতে পারে? পারছো কি কেউ কল্পনা করতে যে এটার ফিগারটা দেখতে কেমন হতে পারে? এরকম একটা জায়গায় একটা কেবল বাঁধা আছে সাপোজ, আর একটা প্রান্ত হচ্ছে এরকম। এখন কেবলটা দেখতে কি এইভাবে যাবে, এইভাবে যাবে, না কিভাবে যাবে? এটা এটা কি চিন্তা করতে পারছো? আচ্ছা, যাই হোক। তো এখন এরকম যদি একটা কেবল থাকে দুইটা প্রান্তে, এবং যদি কোনো লোড আসলে না দেওয়া থাকে অথবা ইউনিফর্মলি ডিস্ট্রিবিউটেড লোড থাকে, তাহলে নিশ্চয়ই স্ট্রেট লাইন যাবে না, এটা হয়তো এরকম একটা ভাবে যেতে পারে, প্যারাবোলিক শেপে যেতে পারে, তাই না? যেটা কেবল যদি একটা একটু উপরে এবং একটা একটু নিচে বাঁধা হয়। তো এটা হচ্ছে আমাদের জিনিসটা। ওটার ফিগারটা দেখায় যে নিচে দেওয়া আছে। এই ফিগারটাই যদি আমরা চিন্তা করি যে কোনো লোড নাই বা অথবা ডিস্ট্রিবিউটেড, ইউনিফর্মলি ডিস্ট্রিবিউটেড লোড আছে, যেমন এর উপর কিউ নট লোড আছে। কিউ নটটা সাপোজ আমরা চিন্তা করছি সেলফ ওয়েট, এর উপর আসলে লোডটা, এই কিউ নট যে লোডটা আছে, যে কিউ নট বলা হয়েছে, এটা সব এই টোটাল জিনিসটাই কিউ নট। হ্যাঁ, এত সামথিং লোড পার ফিট বা এরকম দেওয়া আছে, ঠিক আছে? এখন এই যদি হয় অবস্থা, তাহলে কি করব আমরা? যে এরকম একটা কেবল আছে এখানে, এইভাবে বাঁধা আছে, তাই না? এইভাবে যদি বাঁধা থাকে, তাহলে এই ক্ষেত্রে যে জিনিসটা করতে হবে আমাকে, এখন এটার ক্ষেত্রে আমরা এই জিনিসগুলো কিভাবে বের করবো, যে বিভিন্ন ফিচার, তাহলে এই জায়গায় একটা টেনশন কাজ করবে, তাই না? এখানে যেহেতু ইয়ে আছে, এখানে একটা টেনশন কাজ করবে, এইভাবে বিভিন্ন জায়গায় লোডগুলোকে কাজ করছে এই জিনিসগুলো। তো এখন এটার লেন্থ কত আছে, এর যে হরাইজন্টাল লেন্থ সেটা দেওয়া আছে হচ্ছে এল, ঠিক আছে? এর যে ভার্টিক্যাল লেন্থ সেটা দেওয়া আছে কত, এইচ, তাই না? এখন যদি আমরা একটা ভ্যারিয়েবল লেন্থ চিন্তা করি, যে এটা হচ্ছে এক্স, মানে এক্স টার ভ্যালু কত, 0 থেকে এল পর্যন্ত যাইতে পারে। মানে এক্স হচ্ছে একটা ভ্যারিয়েবল, ঠিক আছে? এই এক্স এর ভ্যালুটা কত হতে পারে, এই 0 থেকে এল পর্যন্ত যেতে পারে, তাই কিনা? এটা এক্স ইকুয়াল টু 0 যখন এই পয়েন্টে, তাই কিনা? আর এক্স ইকুয়াল টু এল যখন আমি এই পয়েন্টে যাব। তো এই জিনিসটাই, এক্স হচ্ছে একটা ভ্যারিয়েবল, এক্স এর ইয়াটা নির্দিষ্ট না, এইখান থেকে এই পর্যন্ত যে কোনো সময় আসতে পারে। আর ডেল্টা এক্স একটা জিনিস আছে এখানে, ছোট একটা অংশ আমরা কল্পনা করব। তো এই জিনিসগুলো এখানে চিন্তা করা হয়েছে, এবং ওয়াই এইদিকে আমরা ওয়াই কল্পনা করব। তো সব আমরা যেভাবে কল্পনা করে থাকি সেইভাবে ভ্যারিয়েবলগুলোকে আমরা নিলাম। তো একই কেবল আছে, আমরা এইভাবে রাখলাম। এখন এইখানে দুটো পয়েন্ট আছে এম এবং এন, এম এবং এন। এইটুকু কেবলকে যদি আমি কেটে নিই, এইটুকু কেবলকে আমি কেটে নিতে পারি না, নিয়ে আমরা কল্পনা করতে পারি যে এখানে কি হচ্ছে, তাহলে পুরো কেবলের একটা ধারণা আমরা পাবো, এবং পুরো কেবলে কি হচ্ছে সেটাও আমরা দেখতে পাবো। তাহলে এই দেখো, এম এন কেটে নিয়ে এখানে কেবলটাকে রাখা হয়েছে, ওই অংশটাকে, যে কেটে নেওয়া অংশটাকে আমি এখানে এখানে সেট করেছি। তাহলে রাখলে এখানে আমি কি পাবো, যেখানেই কাঁদি না কেন আমরা জানি যে সেক্ষেত্রে একটা টেনশন পাবো, এদিকেও টেনশন আছে, এদিকেও টেনশন আছে, টান কাজ করবে ফোর্সটা, তাই না? তাহলে টেনশন যদি এইখানে থাকে, সাপোজ চিন্তা করো, এইখানের টেনশন আর এইখানের টেনশন কি সেম হবে? নিশ্চয়ই না। মানে এইদিকে যত যাবো আমার টেনশনের পরিমাণ বাড়তে থাকবে, তাই কিনা? এইখানের টেনশন বেশি, এইখানে বেশি, এইখানে বেশি, সর্বোচ্চ এইখানে যে হবে, তাই কিনা? যেহেতু এটা উপরের দিকে আছে, তাই না? কাজে এইখানে টানটা সবচেয়ে বেশি, দড়ির যে টানটা সেটা সবচেয়ে বেশি কোথায় হবে, যে এই বি প্রান্তে। তাহলে এইখানে যত এদিকে যত যাব তত টেনশন বাড়বে। তো এইখানে আমি সাপোজ চিন্তা করলাম এইখানে টেনশন হচ্ছে টি, তাহলে এইখানে টেনশন তাহলে টি এর চেয়ে বেশি হবে, সামথিং টি প্লাস সামথিং হবে। কত হবে সেটা আমরা জানি না।
ধরো সেটা হচ্ছে ডেল্টা টি, ঠিক আছে? ধরো ডেল্টা টি পরিমাণ সেখানে গেলে পারবে। তো এই যে এই লেন্থটা আমরা চিন্তা করলাম যে ডেল্টা এক্স, যেটা তোমরা মানে আমরা যেভাবে ক্যালকুলাসে পড়ে আসতাম, তো ওইভাবে ডেল্টা এক্স এইটুকু ডিস্টেন্স হচ্ছে আমার ডেল্টা এক্স, এবং এই ডিস্টেন্সটা হচ্ছে ডেল্টা ওয়াই। মানে ডেল্টা মানে কি আমরা জানি যে পরিবর্তন, তাই কি না? তাহলে ডেল্টা এক্স মানে ওয়াই, এক্স এর পরিবর্তন, এবং ডেল্টা ওয়াই মানে ওয়াই এর পরিবর্তন। তাহলে ডেল্টা টি মানে টি এর পরিবর্তন। তাহলে টি প্লাস ডেল্টা টি, তাহলে এতটুকু ডেল্টা টি পরিমাণ বাড়ছে। এখানে যদি টেনশন টি হয়, এখানে হবে ডেল্টা টি। তাহলে এই হচ্ছে আমার গিয়ে কিছু কিছু জিনিস আমি এখানে অ্যাজিউম করে বসিয়ে নিলাম যে হ্যাঁ এই জিনিসগুলো, এবং এগুলোর ভ্যালু আমি জানি না এখনো। তাহলে চিন্তা করো, এইখানে যদি আমি এটাকে কম্পোনেন্টে ভাগ করি, এইখানে দিলাম একটা এক্স ওয়াই, এইভাবে যদি কম্পোনেন্ট আঁকি, তাহলে সেটাও তো করা যায়, তাই না? এইখানে যদি আমার এই সাপোজ চিন্তা করো এই অ্যাঙ্গেলটা যদি থিটা হয়, তাহলে এখন অ্যাঙ্গেলও তো বেড়ে যাবে এইখানে, তাই কি না? তাহলে এই অ্যাঙ্গেলটা কত হবে, মানে হরাইজন্টালের সাথে এইখানে অ্যাঙ্গেল থিটা, তাহলে হরাইজন্টালের সাথে এইখানে অ্যাঙ্গেল কত, থিটা প্লাস ডেল্টা থিটা। ক্লিয়ার? তো এই জিনিসগুলো আমরা এখানে পেলাম। আর বাকি যা ছিল, এটা এম এটা এন, এই পার্ট ছিল, এটার যে পরিধি সেটা ডেল্টা এস, হ্যাঁ, সেই জিনিসগুলো এখানে রয়ে গেছে, তো সেগুলো থাকলো। তো এখন আমরা ক্যালকুলেশনে চলে যাব যে কিভাবে ক্যালকুলেট করতে পারি। এখন যা যা ধরার এখান থেকে এইটুকু পার্টকে কেটে নিয়ে যা যা এখান থেকে আমরা অবজার্ভ করতে পারছি, সেই অবজারভেশনগুলো আমরা এখানে লিখে ফেললাম। তো দেখো এই ফিগারটা তো সুন্দরভাবে সব করা আছে। আমি এখানে জাস্ট এঁকে এঁকে তোমাদের আরেকবার একটু ডেমনস্ট্রেট করার চেষ্টা করলাম। তো এই হচ্ছে বিষয়। এখন আমরা দেখতে চাচ্ছি যে এখানে আসলে কি কি হচ্ছে বা কি কি হবে, এই বিষয়গুলো আমরা দেখতে চাই। তাহলে যদি দেখতে চাই, তাহলে এখানে প্রথমে আমাকে কি করতে হবে, কনসিডার এ কেবল উইথ ইউনিফর্ম ডিস্ট্রিবিউটেড লোড অ্যাজ শোন ইন দ্য ফিগার। তো এই ফিগারে যেমন দেওয়া আছে কিউ নট ইউনিফর্মলি ডিস্ট্রিবিউটেড লোড দেওয়া আছে, let the slope at cable of the cable at a 0 at a। তার মানে এই এ পয়েন্টে দেখো এর কিন্তু স্লোপ নাই। স্লোপ মানে কি, যে ঢাল, তাই কি না? এটা যদি হরাইজন্টাল হয়, একটা কেবল যদি হরাইজন্টাল হয়, এর কোনো ঢাল থাকে কি? এর কিন্তু ঢাল থাকে না। যত ইনক্লাইন্ড হবে তত এর ঢাল বাড়তে থাকবে, এর অ্যাঙ্গেল বাড়তে থাকবে, টেন থিটার ভ্যালু বাড়তে থাকবে, এম এর ভ্যালু বাড়বে, তাই কি না? এটা হচ্ছে ঢাল, তাই কি না? তো এখন ঢাল যদি তোমার কি বলে, এখন এই স্লোপ বাড়তে থাকবে, তাই কি না? তাহলে এই এ পয়েন্টটাকে আমরা দেখতে পাচ্ছি মোটামুটি এখানে হরাইজন্টালি আছে, এখানে অলমোস্ট হরাইজন্টাল আছে এ পয়েন্টটাতে কেবলটা, তার কাজে এখানে ঢাল জিরো বা স্লোপ জিরো। লেট আস ডিটারমাইন দ্য শেপ অফ দ্য কেবল সাবজেক্টেড টু ইউনিফর্মলি ডিস্ট্রিবিউটেড লোড কিউ নট। তো এখন আমরা কি বের করতে চাই, যে প্রথমে ডিটারমাইন করতে কেবলটার শেপ কেমন হবে, কেবলটা দেখতে কেমন হবে, কেবলটা কি দেখতে এটার মতো হবে, নাকি এরকম হবে, নাকি অন্য কোনো রকম হবে, এটা বের করতে চাই, এটা ম্যাথমেটিক্যালি আমরা প্রুফ করতে চাই, ঠিক আছে? তাহলে যদি তাই হয়, তাহলে এখন আমরা কি করি, যে কনসিডার এ ফ্রি বডি ডায়াগ্রাম শোন ইন দ্য ফিগার 13 3.a। আচ্ছা বি, এখানে আমরা দেখলাম এখানে একটা ডায়াগ্রাম আছে, ফ্রি বডি ডায়াগ্রাম আমরা এঁকেছি। তো আঁকার পরে এগুলো আমরা দেখে আসলাম সবকিছু। অ্যাজ দ্য ইউনিফর্মলি ডিস্ট্রিবিউটেড লোড and as the cable is uniformly loaded, the tension of the cable changes continuously along the length। যেহেতু এটার মধ্যে ডিস্ট্রিবিউটেডলি লোডেড আছে, এই জিনিসটা যেহেতু কি বলে তোমার ইউনিফর্মলি ডিস্ট্রিবিউটেড লোড আছে, কাজে এটার কি হবে, যে টেনশন কন্টিনিউয়াসলি চেঞ্জ হয়ে যাবে। যদি একটাই লোড থাকতো, সাপোজ চিন্তা করে একটা পয়েন্ট লোড থাকতো, তাহলে কিন্তু টেনশন অল থ্রো সেম হতো, তাই না? এই একটা লোডের জন্য যেটুকু হয় আর কি। এখানে যেহেতু কন্টিনিউয়াসলি লোডই চেঞ্জ হচ্ছে, কারণ যেহেতু ইউনিফর্মলি ডিস্ট্রিবিউটেড, তো কাজে এটার টেনশনও চেঞ্জ হচ্ছে। তাহলে লেট দ্য টেনশন এট এম এন্ড অফ দ্য ফ্রি বডি ডায়াগ্রাম বি টি। তার মানে আমরা ধরলাম যে এই এম পয়েন্টে কত ছিল, টেনশন ছিল টি, এবং এন পয়েন্টে কেবলের টেনশন হচ্ছে টি প্লাস ডেল্টা টি, যেটা আমরা বললাম। স্লোপ অফ দ্য এম অ্যান্ড এন আর ডিনোটেড বাই থিটা এবং ডেল্টা থিটা, থিটা প্লাস ডেল্টা থিটা রেসপেক্টিভলি। তাহলে এই জায়গায় আমার স্লোপ ছিল থিটা, এইখানে যে কত হলো থিটা প্লাস ডেল্টা থিটা। ওকে, অ্যাপ্লাইং দ্য ইকুইলিব্রিয়াম ইকুয়েশন। তো আমরা ইকুইলিব্রিয়াম ইকুয়েশন অ্যাপ্লাই করতে চাই। আমরা জানি যে কি ইকুইলিব্রিয়াম ইকুয়েশন আমাদের কাছে তিনটা আছে, সামেশন অফ মোমেন্ট জিরো, সামেশন অফ হরিজন্টাল ফোর্স জিরো, সামেশন অফ ভার্টিক্যাল ফোর্স জিরো, তাই কি না?
তাহলে সেই ইকুয়েশনগুলো আমরা এখানে অ্যাপ্লাই করতে চাই। তো একইভাবে এইখানে আমরা যদি বলি সামেশন অফ এফ এক্স ইকুয়াল টু 0, তাহলে আমরা এখন এখানে এক্স বরাবর কি কি আছে, তাহলে এই যে কেবলটা ছিল এরকম, এইখানে টেনশন ছিল এই বরাবর, তাহলে এটাকে আমরা এইভাবে ভাগ করছি, এইভাবে ভাগ করছি। তাহলে এখন এক্স বরাবর কোন ফোর্সটা, এই ফোর্সটা আছে এক্স বরাবর, এবং এইখানে যদি আমরা ভাগ করি এই বরাবর একটা এক্স ফোর্স আছে, তাই কিনা? তাহলে এইখানে টিটা হচ্ছে, বা এখানে টি প্লাস ডেল টিটা হচ্ছে আমার লব্ধি। তাহলে এটাকে যদি আমরা উপাংশে ভাগ করতে চাই, তাহলে এখানে কি করবো, টি প্লাস ডেল টি ইন্টু কস থেটা, কস থেটা প্লাস হচ্ছে ডেল থেটা, এরকম কিনা? তাহলে এটা এই এন্ডে দেখো ওটা হচ্ছে এই আমরা কোথায় পেলাম, আচ্ছা এই এক্স এর ক্ষেত্রে এই যে দেখো এইটা, ঠিক আছে, এক্স এর ক্ষেত্রে, ওয়াইটা আমরা বের করব পরে, যাই হোক এইখানে দেখো আবার একইভাবে এইখানে যদি আমরা বের করতে চাই এক্স এর ক্ষেত্রে, তাহলে এইখানের ক্ষেত্রে কি বের করবো আমরা একইভাবে, এই আমরা যেটা করতে পারি যে এটার ক্ষেত্রে একইভাবে আমরা কস থেটা বের করতে পারি, টি কস থেটা, কিন্তু এটাকে আমরা প্লাস ধরলাম, এটাকে মাইনাস ধরলাম, এটাকে পজিটিভ ধরেছি যে এটা হচ্ছে ডান দিকে আছে, এক্স এর পজিটিভ দিকে আছে এবং এটা এক্স এর নেগেটিভ দিকে আছে, এই জন্য এটাকে নেগেটিভ ধরলাম। তাহলে একটা ইকুয়ালটা আমরা 0 পেয়ে গেলাম। তাহলে নেক্সট ইকুইলিব্রিয়াম ইকুয়েশন আমাদের আছে কি, যে হচ্ছে কি সামেশন অফ y ইজ ইকুয়াল টু 0। সামেশন অফ y ইজ ইকুয়াল টু যদি 0 হয়, এফ ওয়াই ইজ ইকুয়াল টু 0, তাই কিনা, সামেশন অফ এফ ওয়াই ইকুয়াল টু 0। তাহলে এটার ক্ষেত্রে যদি হয়, তাহলে এই একই কেবল আমি আবার চিন্তা করি, এই কেবলের ক্ষেত্রে আমার এদিকে আছে কি, এদিকে টি প্লাস ডেল টি, আর এদিকে আছে হচ্ছে থেটা প্লাস ডেল থেটা, তাই কিনা? তাহলে এইদিকে যদি যাই, তাহলে টি প্লাস ডেল্টা টি সাইন, যেহেতু এটা উপর দিকে সাইন থেটা প্লাস ডেল থেটা, তাই কিনা? আচ্ছা লেখা একটু কম বোঝা যাচ্ছে, যাই হোক দেখো এই যে ডেল্টা টি প্লাস টি, ডেল্টা টি প্লাস টি ইন্টু সাইন থিটা প্লাস ডেল থিটা, তাহলে এটা উপরেরটা গেল, এটা যেহেতু এই উপর দিকে আছে এই জন্য এটাকে আমরা পজিটিভ ধরে নিলাম, তো আমি এই নিচের দিকেটাও পজিটিভ ধরতে পারতাম। এখন এইখানের ক্ষেত্রে আসি আমরা, এই দিকে আছে টি, তাই কিনা? এটাকে যদি আমরা উপাংশে ভাগ করি এরকম একটা পাবো এবং এরকম একটা পাবো, তাহলে এই টিটা হচ্ছে নিচের দিকে, তাহলে টি সাইন থিটা, তাহলে টি সাইন থিটা যদি হয় তাহলে এটাকে মাইনাস ধরলাম, এটা প্লাস এটা মাইনাস, তাহলে এটা মাইনাস হয়ে গেল। আরেকটা জিনিস আমাদের এখানে আছে, এটা হচ্ছে কিউ, এই যে এখানে ডিস্ট্রিবিউটেড লোড ছিল কি কিউ, কিউটা আসলে কাজ করতেছে কোন দিকে, ওয়েট সবসময় নিচের দিকে কাজ করে, তাই না? তাহলে কিউ নট ছিল, কিউ নটটা কি ছিল, এত কি পার ফিট বা কিলো নিউটন পার মিটার, যে কোনো একটা ইউনিটে ছিল যেহেতু ডিস্ট্রিবিউটেড লোড। তাহলে এটাকে যদি আমরা এক্স দিয়ে গুণ করি তাহলে আমরা লোডে পাবো, তাই কি না? লোডের ইউনিটে পাবো, এটা কি লোড ইন্টেন্সিটিতে ছিল ধরো কি পার ফিট, তাহলে এখন যদি ফিট দিয়ে গুণ করি তাহলে কি পাবো, তাই কি না? তাহলে এই যে ডেল কিউ নট ইন্টু হচ্ছে ডেল্টা এক্স করে আমরা পেলাম। তাহলে এই যে এটা এই অংশ এবং এই অংশ যেহেতু নিচের দিকে কাজ করতেছে দুইটা মাইনাস, আর উপরের দিকে এটা কাজ করতেছে, কাজে এটাকে আমরা প্লাস ধরলাম। আমরা ভাইস ভার্সা উল্টাটাও ধরতে পারতাম, কোনো সমস্যা নাই। তো এখন আমরা একটা মোমেন্ট নিতে চাই, মোমেন্টটা নিব হচ্ছে আমরা এন 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 যে পয়েন্টটা আছে সেই পয়েন্টের সাপেক্ষে। তাহলে এন পয়েন্টের সাপেক্ষে যদি আমরা মোমেন্ট নিতে চাই, এন পয়েন্টটা ছিল আমাদের উপরের দিকে ছিল, তাই না? তাহলে এই পয়েন্টের সাপেক্ষে একটা মোমেন্ট আমরা নিব। তাহলে এখন যদি মোমেন্ট নিতে চাই তাহলে কি করব, দেখো এই পয়েন্টের সাপেক্ষে যদি আমি মোমেন্ট নেই, তাহলে এই পয়েন্টের যে এক্স ওয়াই যে বরাবরই যত লোড আছে এগুলো তো আর হিসাবে আসবে না, আসবে কোনটা, এটা আসবে, এইটা আসবে, আর এই যে ডিস্ট্রিবিউটেড লোড যেটা আছে কেবলের উপর সেটা আসবে, তাই কিনা? তাহলে এই লোডটা আছে টি কস থেটা, তাহলে টি কস থেটা ইন্টু ডেল্টা ওয়াই, এই যে এই ডিস্টেন্সটা আমরা জানি কি ডেল্টা ওয়াই, তাই কিনা? এই লোডের সাথে এই লোড আর এই লোডের মধ্যে ডিসটেন্স কত, এই লোডটাতে এই দিকে কাজ করতেছে, এটার ডিসটেন্স কত, এই যে ডেল্টা ওয়াই, এটার সাথে ডিসটেন্স কত ডেল্টা ওয়াই, তাহলে মোমেন্ট নিয়ে নিলাম ডেল্টা ওয়াই, এটা ঘোরানোর চেষ্টা করতেছে ক্লক ওয়াইজ, তাই কিনা? তাহলে এটাকে নেগেটিভ ধরছে, আচ্ছা ধরুক সমস্যা নেই। তো এখন তারপরে আমরা আসতে চাই যে টি সাইন থেটা ডেল্টা এক্স, তো টি সাইন থেটা ছিল আমার কোনটা, এটা টি সাইন থেটা, এবং এটার ডিসটেন্স কত ছিল আমার এইটুকু ডেল্টা এক্স। এটা যেহেতু অ্যান্টি ক্লকওয়াইজ ঘোরাচ্ছে এটাকে পজিটিভ ধরলাম, ধরুক সমস্যা নাই। এরপরে আসি আমরা
কার মোমেন্ট নিব, এখন আমি নিব হচ্ছে যে ডিস্ট্রিবিউটেড লোড আছে এর উপর, সেইটার ডিস্ট্রিবিউটেড লোডের যে মোমেন্ট নিতে চাই আমরা। এখন সেই মোমেন্ট যদি নিতে চাই তাহলে ডেল্টা এক্স কিউ ইন্টু ডেল্টা এক্স, তাহলে কিউ ইন্টু ডেল্টা এক্স নিলে আমরা এই লেন্থের টোটাল লোডটা পেয়ে গেলাম। ধরো এটা কিউ নট আছে, এটা যদি ডেল্টা এক্স হয় তাহলে এটা পেয়ে গেলাম। ইনটু মোমেন্ট যদি নিতে চাই তাহলে এক্স বাই টুতে টু দিয়ে আবার গুণ করতে হবে, তাই না? তাহলে ডেল্টা এক্স কিউ বাই কিউ ইন্টু ডেল্টা এক্স বাই টু দিয়ে আমরা মোমেন্ট পেয়ে গেলাম। তাহলে এই যে তিনটা ইকুয়েশন এখানে আমরা পেয়ে গেলাম এখান থেকে, আমাদের বেসিক যে ইকুইলিব্রিয়াম ইকুয়েশনের কনসেপ্ট সেখান থেকে। এখন এই ইকুয়েশনটাকে আমরা ভাগ করতে চাই কি দিয়ে, ডিভাইডিং দ্য ইকুয়েশন 1 2 3, মানে এই যে যতগুলা এ বি সি তিনটা ইকুয়েশন পেলাম সবগুলাকে আমরা কি করব, ডেল্টা এক্স দিয়ে, এবং নোটিং দ্যাট দ্য লিমিট অ্যাজ ডেল্টা এক্স টেন্স টু 0, ডেল্টা ওয়াই টেন্স টু 0, এবং ডেল্টা থিটা টেন্স টু 0, এবং ডেল্টা টি টেন্স টু 0। তার মানে হচ্ছে আমরা এখানে লিমিট অ্যাপ্লাই করব, কারণ এটাকে আমরা লিমিটে নিয়ে গেলে পরবর্তী যেহেতু টেন্স টু 0, এটাকে আমরা কি বলে তোমরা যেটা যখন ক্যালকুলাসে পড়ে আসছি, যখন এটা লিমিট টেন্স টু 0 হয় তখন এটাকে আমরা তোমার কি বলে ডিফারেন্সিয়েশনে এটাকে কনভার্ট করতে পারি। তো এই জন্য আসলে আমাদের এটা করা মূলত। তো এখন আমরা প্রথমেই ভাগ করেছি কোনটাকে, এই যে 2.2a এই ইকুয়েশনটাকে আমরা ভাগ করেছি ডেল্টা টি সাইন থেটা, এটাকে যদি থেটা দিয়ে ভাগ করি আমরা কি পাবো এখান থেকে দেখো। তো এইখান থেকে যদি এই পুরো ইকুয়েশনটাকে ডেল্টা থেটা দিয়ে আমরা যদি ভাগ করতে চাই তাহলে কি পাবো এখান থেকে আমরা। তো এইখানে দেখো এই যে লিমিট টেন্স যখন 0 করে দিলাম তখন এই অংশটা শুধু থাকবে, এই অংশ থাকবে এবং এই অংশ থাকবে যেখানে ডেল্টা থিটা বা ডেল্টা টি আছে। আর এইখানে দেখো সবকিছুই কনস্ট্যান্ট, যেহেতু আমরা এখানে মেইনলি কি করতে যাচ্ছি, বা এটাও যদি আমরা না করি ডাইরেক্ট আমরা বলতে পারি যে ডিফারেন্সিয়েটিং দ্য ইকুয়েশন এত, এই ইকুয়েশনকে ডাইরেক্ট ডিফারেন্সিয়েশন করব আমরা। তো ডিডিএক্স যদি করি তাহলে এটাকে যদি আমরা করি আলটিমেটলি কিছু থাকবে, 0 হয়ে যাবে, কারণ এটা পুরাটাই কনস্ট্যান্ট। তো এটার ক্ষেত্রে ভ্যারিয়েবল আছে এখানে ডেল্টা টি এবং ডেল্টা থিটা ভ্যারিয়েবল আছে, কাজে এইখান থেকে আমরা করতে পারি যে হচ্ছে গিয়ে কি এইখানে দুই ভাগে ভাগ করি, এটাকে আমরা কি ভাগে ভাগ করতে পারি। ধরো সাপোজ এটা আমি ডিডিএক্স করলাম, ডিডিএক্স করলে আসলে এর কোনো লাভ আছে? এটা 0 হয়ে যাবে, শেষ। এই পার্ট আমি এই জন্য রাখলাম না, ওকে। এখন আমরা করতে চাই কি, এই পার্টটাকে আমরা দুই ভাগে ভাগ করি, টি সাইন থেটা প্লাস ডেল থেটা, এটা লেখা যায় প্লাস হচ্ছে কি ডেল্টা টি সাইন থেটা প্লাস ডেল থেটা, এইভাবে আমরা লিখতে পারি। তাহলে এই যে টি সাইন থেটা যেটা বা ডেল থেটা আছে, এটার মধ্যে কি টোটালটাই আসলে কনস্ট্যান্ট। এটাকেও যদি আমরা আলটিমেটলি কি করি যে আমরা যদি এটাকে যদি তোমার হচ্ছে গিয়ে এটাকে আমরা যদি করতে চাই যে ডিফারেন্সিয়েশন করতে চাই, আসলে 0 হয়ে যাবে, তাই না? এখন আমরা যেটা করতে চাই, এই যে জিনিসটাকে যদি আমরা ডিফারেন্সিয়েশন করি তাহলে আমরা এখানে পাবো ডিডি এক্স অফ টি সাইন থেটা, তারপরে এই পাশে এইখানে যেটা পাবো আরেকটা, এই যে এটাকে যদি আমরা ডিডিএক্স করি তাহলে কি পাবো, যে এটা কিউ নট পাবো। তো কিউ নট মাইনাস কিউ নট, তাহলে এই কিউ নটটাকে আমরা এই পাশে পাঠিয়ে দিলাম, তাহলে এইখানে চলে আসলো এটা, ওকে। তাহলে ইকুয়েশন আমরা পেলাম 3a। তো 3a ইকুয়েশনটা পেলাম। এখন আবার এরপরে আমরা যে ইকুয়েশনটাকে আমরা আবার কি বলে আমরা ডিফারেন্সিয়েশন করবো, এবার হচ্ছে বি ইকুয়েশনটাকে ডিফারেন্সিয়েশন করি। তো এইটাকে যদি ডিফারেন্সিয়েশন করি তাহলে ডিডিএক্স অফ টি কস থেটা আসবে, আর বাকি সব কিছু যেহেতু কনস্ট্যান্ট এগুলো 0 হয়ে যাবে, ওকে। তাহলে এটা ইকুয়াল টু 0 চলে আসলো। এরপরে আসি আমরা হচ্ছে গিয়ে ইকুয়েশন সি তে আসে, যদি আমরা এটাকে এখন যদি ডিফারেন্সিয়েশন করি এইখান থেকে দেখো কি আসে। এটাকে ডিফারেন্সিয়েশন করলে দেখো dy বাই dx ইকুয়াল টু আসলে tan থিটা আসছে, কারণ এটাকে যখন ডিফারেন্সিয়েশন করব প্লাস এটাকে যখন ডিফারেন্সিয়েশন করব তখন কি হবে, যে হচ্ছে কি এইখানে কিন্তু সাইন থিটা থেকে আর এইখানে থেকে যাচ্ছে কি টি সাইন থিটা, আর এখানে হচ্ছে cos থিটা থেকে যাচ্ছে, আর এটা থাকার ফলে দেখো এইটা dy বাই dx থাকছে। তো dy বাই dx যদি থাকে, এই টি সাইন থিটাটাকে আমি এই পাশে নিয়ে গেলাম, মাইনাস টি সাইন থিটা ভাগ হচ্ছে প্লাস টি সাইন থিটা, তাহলে যদি সরি মাইনাস টি সাইন থিটা ভাগ হচ্ছে মাইনাস টি কস থিটা, তো মাইনাস মাইনাস চলে গেল এবং এটা হচ্ছে টেন থিটা হয়ে গেল, এবং dy বাই dx ইকুয়াল টু টেন থিটা। তো এইখান থেকে আমরা এটা পেলাম। তো এখন আমার এই তিনটাকে আমরা
ডিফারেন্সিয়েশন করে একটা লেভেলে নিয়ে আসছি। এখন কি করা যায় দেখি আমরা। তো এখন দেখো এই যে এই সেকেন্ড যে ইকুয়েশনটা আছে, এই ইকুয়েশনটাকে আমরা কি করতে চাই যে ইন্টিগ্রেটিং দ্য ইকুয়েশন 3b। তো এই ইকুয়েশনটাকে যদি আমরা ইন্টিগ্রেট করতে চাই, তাহলে এই ইন্টিগ্রেট যদি করি তাহলে এই টি ডিডি এক্স অফ টি কস থিটা এটা ইকুয়াল টু কি লিখতে পারি, জিরোর যদি আমি ইন্টিগ্রেশন করি তাহলে এটা একটা কনস্ট্যান্ট হয়ে যাবে। তাহলে কনস্ট্যান্ট টি কস থিটা ইজ ইকুয়াল টু এ কনস্ট্যান্ট। তাহলে এর সাপোর্ট, যদি সাপোর্টে আমরা চিন্তা করি, তো সাপোর্টে কি হবে, যেখানে এক্স ইকুয়াল টু জিরো, তো এইখানে এটা সব অলওয়েজ কনস্ট্যান্ট, এবং যেহেতু আমরা এইখানে থিটার জন্য আমরা এখানে কি পেলাম যে হচ্ছে কি কনস্ট্যান্ট। তাহলে টি কস থিটা ইকুয়াল টু এই যে এই সাপোর্টে যদি চিন্তা করি, সাপোর্টে এইচ বা হরাইজন্টাল যে লোড আছে এইচ ভ্যালুর সমান এটা হবে, তাই কিনা। তাহলে দেখো এখানে তাহলে আমরা টি কস থিটা সমান লিখতে পারি হচ্ছে এখানে এইচ, এটাই লেখা হয়েছে এখানে। এখন আসি যে দ্যাট ইজ দ্য হরাইজন্টাল কম্পোনেন্ট অফ ফোর্স অ্যালং দ্য লেন্থ অফ দ্য কেবল ইজ কনস্ট্যান্ট। তার মানে এটা থেকে আমরা বুঝতে পারতেছি যে হরাইজন্টাল যে এর যে এই কেবলের যে হরাইজন্টাল লেন্থটা লোডটা সেটা অলওয়েজ কনস্ট্যান্ট। এরপরে আসতেছে ইন্টিগ্রেটিং ইকুয়েশন 3a। তো এখন এই ইকুয়েশন 3a তে কি আছে, ddx অফ t sin থিটা ইকুয়াল টু q নট। তো এই ইকুয়েশনকে যদি আমরা ইন্টিগ্রেট করি তাহলে কি পাবো আমরা, এই ইকুয়েশনকে ইন্টিগ্রেট করলে পাবো যেটা, এটাকে ইন্টিগ্রেট করলে এই অংশকে ইন্টিগ্রেট করলে কি পাবো, টি সাইন থিটা। আর এই অংশকে ইন্টিগ্রেট করলে কি পাবো, কিউ আছে, যেহেতু কিউ একটা কনস্ট্যান্ট, তাহলে কিউ এক্স, এটাকে ইন্টিগ্রেট করলে কিউ এক্স পাবো প্লাস হচ্ছে সি পাবো, তাই কি না। তাহলে এটা দেখি এখানে কি পেয়েছে, এই যে আমরা কিউ এক্স প্লাস সি ওয়ান পেয়েছি। এখন এই সি এর ভ্যালু তো আমি জানি না, ইন্টিগ্রেশন যেভাবে আমরা করতাম সেম এক্স্যাক্টলি সি এর ভ্যালু জানি না। তাহলে আমরা এক্স যখন জিরো তখন কি জানি আমরা, সেখানে থিটা জিরো, তাহলে টি সাইন থিটাও জিরো, তাহলে সি এর ভ্যালু জিরো, তাহলে হচ্ছে টি সাইন থিটা ইজ ইকুয়াল টু আসলে কিউ নট এক্স। তাহলে এটাও পেয়ে গেলাম। এখন আসি আমরা ইকুয়েশন 4a এবং 4b থেকে আমরা কি লিখতে পারি। তো এইখান থেকে পেলাম হচ্ছে টি সাইন থিটা ইকুয়াল টু কিউ নট এক্স, আর এইখান থেকে পেলাম হচ্ছে টি সাইন থিটা ইকুয়াল টু এইচ পাইলাম। তাহলে এটা যদি আমরা কি করি যে টি সাইন থিটাকে যদি টি কস থিটাতে ভাগ করি তাহলে কি পাবো, টেন থিটা, টি টি কাটা টেন থিটা, তাহলে উপরে থাকবে কিউ নট, এই যে কিউ নট এক্স ভাগ হচ্ছে এইচ। তাহলে টেন থিটার একটা আমরা ভ্যালু বের করলাম। আবার অপর দিকে চিন্তা করো যে এই যে যখন একটা ট্রায়াঙ্গেল আমরা চিন্তা করব এরকম, তো সেটার ক্ষেত্রে বা পিথাগোরাসের উপপাদ্য থেকে আমরা কি জানি যে হচ্ছে এইখানে দেখো ডিওয়াই ভাগ হচ্ছে ডিএক্স ইকুয়াল টু আবার কি টেন থিটা, লম্ব বাই ভূমি। তাহলে এই একইভাবে আমরা ডিওয়াই বাই ডিএক্স ইকুয়াল টু টেন থিটা লিখতে পারি। তাহলে টেন থিটা সমান আবার কি কিউ নট এক্স বাই এইচ। তাহলে এই যে জিনিসগুলো আমরা রেডি করে ফেললাম। এখন আমরা দেখো এইখানে যেটা করব যে এইটাকে এখন আমরা এই ইকুয়েশনকে আমরা ইন্টিগ্রেট করি, যদি কি আসবে, তো এই যে এখন যদি আমরা চিন্তা করো এই অংশটাকে যদি আমরা ইন্টিগ্রেট করতে চাই, এই যে dy বাই dx ইকুয়াল টু কিউ নট এক্স বাই এইচ, তো এই অংশকে যদি আমরা ইন্টিগ্রেট করি তাহলে কি পাবো, এখান থেকে পাবো হচ্ছে y, তাই কিনা। এটাকে যদি আমরা ইন্টিগ্রেট করে ফেলি এখন এখানে কি পাবো, y পাবো। আর এইখানে কি পাবো, এখানে কিউ নট বাই এইচটা হচ্ছে এখানে আমার কনস্ট্যান্ট, সামনে থাকলো এক্স কে যখন ইন্টিগ্রেট করবো এক্স স্কোয়ার বাই টু, তাহলে এটা পাবো প্লাস হচ্ছে সি পাবো হচ্ছে আমার ইন্টিগ্রেটিং কনস্ট্যান্ট হিসেবে। তাহলে কি থাকলো উপরে, কিউ নট এক্স স্কোয়ার বাই টুয়াইস এইচ প্লাস সি, এটা হচ্ছে আমার ইকুয়েশন, তাই কিনা। তাহলে এইভাবে আমরা এই যে ওয়াই ইজ ইকুয়াল টু এই ইকুয়েশনটা পেলাম। এখন মজার বিষয়, এটা একটা দেখে দেখো এই ইকুয়েশনটা হচ্ছে একটা প্যারাবোলার ইকুয়েশন। তার মানে আমাদের যে উদ্দেশ্য ছিল যে এই যদি এর উপর যদি ইউনিফর্ম ডিস্ট্রিবিউটেড লোড থাকে, যেমন আমরা দেখছি এর আগে দেখছি যে একটা যদি আমরা বিভিন্ন পয়েন্টে যদি আমরা পয়েন্ট লোড দিই বা নাইফ লোড অ্যাপ্লাই করি, সেক্ষেত্রে এটার শেপটা কেমন হয় বা ফিগারটা কেমন হয়, অনেকগুলা স্ট্রেট লাইন দিয়ে এটাকে দেখানো যাইতে পারে। কিন্তু ইউনিফর্মলি ডিস্ট্রিবিউটেড লোড হলে কি কি ধরনের ফিগার আসবে, তো সেটা আমাদের বের করা মূল উদ্দেশ্য ছিল। তাহলে আমরা দেখতে পাচ্ছি এই ইকুয়েশনটাই হচ্ছে একটা প্যারাবোলার ইকুয়েশন। তাহলে যদি প্যারাবোলার ইকুয়েশন হয় তাহলে এটা আমরা বলতে পারি যে ইউনিফর্মলি ডিস্ট্রিবিউটেড লোডের জন্য এটা এই যে কেবলটা দেখতে প্যারাবোলার মতো হবে। তার মানে আমরা যে শেপটা আঁকছি বা যে শেপটা নিয়ে কাজ করলাম সেই শেপটাই ঠিক আছে।
তাহলে এখন তাই যদি হয়, তাহলে এখন তো খুবই সহজ। এখন যদি আমরা টি বের করতে চাই যে এর টেনশন কত, টি যদি বের করতে চাই তাহলে কি করবো আমরা, রুট ওভার এক্স স্কোয়ার প্লাস ওয়াই স্কোয়ার, তাহলে যদি করি তাহলে কিউ স্কোয়ার এক্স স্কোয়ার প্লাস হচ্ছে এইচ স্কোয়ার, এটা পেলাম। তো একইভাবে টি ম্যাক্স যদি বের করতে, যখন এটা হচ্ছে কখন, আরেকটা জিনিস হচ্ছে গিয়ে এটার ক্ষেত্রে যদি আমরা চিন্তা করি যে দ্য ইকুয়েশন অফ প্যারাবোলা, আচ্ছা এটা এখন যদি চিন্তা করি যে এটা যখন হচ্ছে এক্স ইকুয়াল টু জিরো, তখন হচ্ছে বা এক্স এর যে কোনো একটা ভ্যালুর জন্য যদি আমরা টি বের করছি তখন হচ্ছে এই ভ্যালুটা। দেন আবার একইভাবে টি ম্যাক্স যদি বের করতে চাই, তো টি ম্যাক্স যখন হবে, আমরা দেখাইছি যে টি ম্যাক্সটা কোথায় হবে, একদম এই উপরে যে এনটা আছে সেইখানে, কারণ সব লোডটা কিন্তু ওইটার উপরই পড়বে, টেনশনটা হবে সেখানে সবচেয়ে বেশি, তাই কি না? তাহলে মানে এল এর সমান হবে, তখনই হবে এটা, আচ্ছা শুনতে পাচ্ছ কি তোমরা? আচ্ছা, তখনই হবে এটা ম্যাক্সিমাম। তাহলে টি ম্যাক্স যখন আমরা বের করতে চাবো, তখন এল এর ভ্যালুটাকে আমাকে এক্স বসাতে, এক্স এর ভ্যালুটাকে এল বসাতে হবে। তাহলে এই ইকুয়েশনে টি ম্যাক্স ইকুয়াল টু রুট ওভার কিউ নট স্কোয়ার ইন্টু এল স্কোয়ার প্লাস এইচ স্কোয়ার করলে আমি পাবো হচ্ছে গিয়ে আমার যে টি ম্যাক্স এর ভ্যালু। তো এখন এটাকে আমরা বিভিন্নভাবে ভাঙতে পারি। তো এটাকে আবার এখানে দেখো ভেঙে ভেঙে দেখাইছে, তো সেইভাবেও তুমি করতে পারো। এগুলা এই হচ্ছে আমাদের ডেরাইভেশন। তো এটা হচ্ছে তোমার কেবলের হচ্ছে এটাকে কেবলের জেনারেল ইকুয়েশন বলে। এই যে ইকুয়েশনটাকে কেবলের জেনারেল ইকুয়েশন বলা হয়। তো এই জিনিসটা খুবই ভালো করে তোমরা প্র্যাকটিস করবে এবং এটাকে কি বলে, প্র্যাকটিস করে করে এটাকে আয়ত্ত করবে, খুবই সহজ একটা জিনিস।